দ্য ওয়েস্টল্যান্ড লিখেছেন হচ্ছে টি.এস. ইলিয়ট। গতকালকে টি.এস. ইলিয়ট সম্পর্কে একটু টাচ দিয়েছি, তারপরও বিস্তারিত যদি হয় আপনারা জেনে নিন। তাহলে হোয়াট আর দ্য ডিভিশন অফ দ্য পোয়েম, এই কবিতার ডিভিশন গুলো কি কি? এই কবিতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু 5 সেকশনস। এই দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি 5টি সেকশনে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? দ্য ব্যারিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সেইড। এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। সামনের দিকে এই কবিতার বাংলা হেডিং এর মেসেজ গুলো সামনে পাবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েস্টল্যান্ড, এই ওয়েস্টল্যান্ড সম্পর্কে অনেকেই অনেক মতামত দিয়েছেন বা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সেইগুলো কি কি সেইগুলো আমরা একটু জেনে নিই। দেখেন, দ্য ওয়েস্টল্যান্ড মিনস ব্যারেন ল্যান্ড। ওয়েস্টল্যান্ড মূলত যেটা শাব্দিক অর্থে বোঝায় অনুর্বর কোনো ভূমি। বাট টি.এস. ইলিয়ট প্রেজেন্টেড 4 টাইপস অফ ওয়েস্টল্যান্ড ইন দ্য পোয়েম। কিন্তু টি.এস. ইলিয়ট মোটামুটি 4 ধরনের ওয়েস্টল্যান্ড এই কবিতায় বর্ণনা করেছেন বা উপস্থাপন করেছেন। সেগুলো কি কি? দ্য ল্যান্ড অফ কিং ইডিপাস ইন থেবেস, থেবেসে কিং ইডিপাসের যে ল্যান্ড ওইটাকে উপস্থাপন করেছেন। তার একটু ছোট্ট ব্যাখ্যা দেওয়া আছে। দ্য কান্ট্রি সাফার ফ্রম ড্রথ অ্যান্ড ফেমিন, কিং এডিপাসের সময় দেশটি অনুর্বর জমি হওয়ার কারণে খরা দুর্ভিক্ষয় ভুগত আর কি। বাট দ্য কান্ট্রি বিকাম প্রসপারাস আফটার দ্য পেনান্স অফ এডিপাস, কিন্তু পরবর্তীতে দেশটি উর্বর হয়ে পড়ে বা উন্নত করে বিভিন্ন ক্ষেত্রে যখন ইডিপাস অনুতপ্ত হয় তার পাপের জন্য বা প্রায়শ্চিত্ত করে। এইটা হচ্ছে একটা ওয়েস্টল্যান্ড। মানে টি.এস. ইলিয়ট যে 4 প্রকারের ওয়েস্টল্যান্ডের কথা বলেছে তার মধ্যে এটি একটি। কিন্তু কবিতা আবার 5টি ডিভিশনে ভাগ করা হয়েছে, এটা খেয়াল রাখবেন, ওই 5টি। আর ওয়েস্টল্যান্ডের কথা উল্লেখ করেছেন 4টি ল্যান্ড। ওয়েস্টল্যান্ড অফ কিংফিশার, কিংফিশারের ওয়েস্টল্যান্ড। দ্য সোলজার অফ কিংফিশার ডিসঅনার্ড দ্য নানস অফ দ্য চ্যাপেল চার্চ, তাহলে কিংফিশারের সোলজাররা চ্যাপেল চার্চের নানদেরকে ডিসঅনার করে, অসম্মান করে। আর মূলত ওই চার্চে এই যে হলি গ্রেইল নামক খ্রিস্টানদের যে একটি ধর্মীয় উপাসনার জিনিস সংরক্ষিত ছিল। আফটার দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পরে, দ্য ল্যান্ড অফ দ্য কিং সাফার ফ্রম ফেমিন, এই কিংফিশারের ল্যান্ড অর্থাৎ সেই দেশটি এই দুর্ভিক্ষ খরায় ভোগে। দ্য কিং হোপ দ্যাট ওয়ান ডে এ নাইট উড কাম টু ওয়াশ অ্যাওয়ে দ্য সিন অফ দ্য ল্যান্ড। এর পরবর্তীতে কিংফিশার এই আশা করত যে কোনো একদিন একটি যোদ্ধা আসবে যে এসে এই দেশের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে এই দেশকে উর্বর বানিয়ে দিবে। তাহলে দ্বিতীয় ল্যান্ড হচ্ছে কিংফিশারের ল্যান্ড। তৃতীয় ল্যান্ড হচ্ছে দ্য বাইবলিক্যাল ওয়েস্টল্যান্ড, যেই ল্যান্ডটি বাইবেলে মূলত উল্লেখ করা হয়েছে। ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, এই ওল্ড টেস্টামেন্ট একটি ধর্মীয় গ্রন্থ। দ্য পিপল ওয়ার্শিপ আইডলস, মানুষরা কিসের পূজা করত? মূর্তি পূজা করত। ফর দ্যাট রিজন দ্য কান্ট্রি সাফার ফ্রম ব্যারনেস, আর এর কারণেই সেই দেশে মানুষেরা অনুর্বরতায় ভুগত, অর্থাৎ সেই দেশে কোন রকম ভূমির উর্বরতা ছিল না। দে ওয়ার কল টু গিভ আপ আইডিওলেট্রি, তাদেরকে বলা হতো তারা যেন এই মূর্তি পূজা ছেড়ে দেয়, কিন্তু তারা শুনতো না। দ্য ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন অফ বাইবলিক্যাল ওয়েস্টল্যান্ড আর মেনশন বাই টি.এস. ইলিয়ট, আর ওই ওয়েস্টল্যান্ডের যেই ধ্বংস ক্ষয় ক্ষতি এগুলোই মূলত টি.এস. ইলিয়ট উল্লেখ করেছেন তার এই কবিতায়। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে দ্য মডার্ন ওয়েস্টল্যান্ড। মডার্ন ওয়েস্টল্যান্ড বলতে বুঝিয়েছে আমাদের মানব সভ্যতাকে, মডার্ন মানে সময়টাতে, যে সময় টি.এস. ইলিয়ট তিনি লেখালেখি করতেন তার সময়টাতে। ডিউ টু লাস্ট, ডিজায়ার, হ্যাট্রেড অ্যান্ড ইভিল অফ মডার্নিজম, লালসা, আকাঙ্ক্ষা, ঘৃণা এবং আধুনিকতার যে কুফল ছিল, দ্য মডার্ন পিপল অ্যান্ড কান্ট্রি, আধুনিক মানুষ এবং দেশবাসী, এক্সপেরিয়েন্স ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ব্যারেননেস, তারা আধ্যাত্মিক বন্ধ্যাত্ব অনুভব করত। বন্ধ্যাত্ব বলতে এখানে অনুর্বরতা, যে কোনো সেকশনে একটি দেশের যতভাবে উন্নয়ন হয়, সেটা কৃষি খাতে হোক, শিল্প খাতে হোক বা অর্থনৈতিক খাতে হোক, যে কোনো ভাবে। থ্রো পেনান্স দিস ব্যারেননেস ইজ ওভারকাম, আর প্রায়শ্চিত্তের মাধ্যমে এই অনুর্বরতা কেটে যায়। এটিও একটি ওয়েস্টল্যান্ড। তাহলে মূলত আমরা 4 প্রকারের ওয়েস্টল্যান্ড পড়লাম: কিং এডিপাসের, কিং ফিশারের, তারপর হচ্ছে বাইবলিক্যাল ওয়েস্টল্যান্ড এবং মডার্ন ওয়েস্টল্যান্ড। এটি কোটেশন দেওয়া আছে: এপ্রিল ইজ দ্য ক্রুয়েলস্ট মান্থ, ব্রিডিং লাইলাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, স্যাটার ডাল রুটস উইথ স্প্রিং রেইন উইন্টার কেপ্ট আস ওয়ার্ম কভারিং। এই পুরো লাইনের আমরা একটু ব্যাখ্যা পড়বো, খুব মজাদার একটি ব্যাখ্যা। দেখেন, এপ্রিল ইজ দ্য মান্থ অফ স্প্রিং that inspires human beings to go for religious
অ্যাক্টিভিটিস। এপ্রিল হচ্ছে মূলত স্প্রিং সিজনের একটি মাস, যেই সময়টাতে মানুষ কি করে, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, ধর্মীয় কার্যকলাপের জন্য তারা খুবই উৎসাহী হয় এবং তারা নিজ নিজ ধর্মশালায়, যেটা কারো চার্চ, কারো মসজিদ, কারো গির্জা, সেখানে তারা যেত। ইন অ্যানশিয়েন্ট টাইম, গফ্রে চসার, আর যিনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ লিটারেচার, মেনশন এপ্রিল মান্থ অ্যাজ দ্য মান্থ অফ ব্লেসিং। প্রাচীনকালে এই গফ্রে চসার এপ্রিল মাসকে তিনি ব্লেসিং, আশীর্বাদের মাস হিসেবে উল্লেখ করেছিলেন। বাট ইন মডার্ন টাইম, কিন্তু এই মডার্ন আধুনিক সময়ে এসে এপ্রিল লস্ট ইটস ইম্পর্টেন্স। এপ্রিল মাসের যে একটি গুরুত্ব ছিল, মানুষের মধ্যে যে একটি আবেদন ছিল, সেটা হারিয়ে ফেলে। নাও নো বডি ইজ ইন্টারেস্টেড ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। এখন আর কেউ আগের মতো এই ধার্মিক কার্যকলাপে আর গুরুত্ব দেখায় না। রাদার দে এনজয় ফিজিক্যাল এনজয়মেন্ট, বরং তারা কি করে, ফিজিক্যাল এনজয়মেন্টের জন্য লেগে থাকে, ধর্মীয় কর্মীয় কাজকর্ম বাদ দিয়ে। দ্যাটস ওয়াই ইন মডার্ন টাইম এপ্রিল ইজ কনসিডার্ড অ্যাজ ক্রুয়েলস্ট মান্থ। আর এই কারণেই এই মডার্ন আধুনিক সমাজে, সভ্য সমাজে এপ্রিলকে ক্রুয়েলস্ট মান্থ হিসেবে বিবেচনা করা হয় বা উল্লেখ করা হয়। They like the winter season as it keeps them covered from religious activities. আর এই আধুনিক সমাজের মানুষেরা উইন্টার সিজনকে খুব বেশি পছন্দ করে, কারণ এই উইন্টার সিজন মানুষকে কি করে, ধর্মীয় কার্যকলাপ থেকে কভার করে রাখে, দূরে রাখে। কারণ মুসলিমদের মধ্যেই যেমন দেখবেন শীতকালে কেউ অজু করতে চায় না, অজু করার ভয় নামাজ পড়তে যায় না, তেমনি মানে এই রূপক অর্থে এটা বুঝাইছে আর কি। দ্য মডার্ন আরবান পিপল ওয়ার ডিজেনারেটেড ইন দিস মডার্ন ওয়েস্টল্যান্ড। আর এই এখনকার মডার্ন সমাজের মানুষেরা, তারা ডিজেনারেট করেছে, অধঃপতিত হয়েছে এই মডার্ন ল্যান্ডে, মডার্ন ওয়েস্টল্যান্ড। এটাই হচ্ছে মূলত এই কোটেশনের ব্যাখ্যা।